This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। অনেকে বলেন তদস্তু হৃদয়ং তব, একই মানে আমার হৃদয় তোমার হোক আর তোমার হৃদয় আমার। হৃদয় বদল হলো। দেখবে না কিন্তু TV9 বাংলার পর্দায় এক্সক্লুসিভ ছবি দেখছেন সিঁদুরদান এবং মালা বদলের। অকৃতদার দিলীপ ঘোষ এতদিনে নতুন ইনিংস শুরু করলেন, তার জীবনের নতুন ইনিংস শুরু হলো। এবার আক্ষরিক অর্থেই সংসারী হলেন দিলীপ ঘোষ। দেখবে না কিন্তু শ্যামা সঙ্গীত ভালোবাসেন? দেখবেন একটা জনপ্রিয় শ্যামা সঙ্গীত আছে, বিশেষ করে পান্নালালের। তার কণ্ঠে এই সঙ্গীত সব থেকে বেশি ছড়িয়েছে এবং লোকমুখে শোনা যায়, বিশেষ করে কালী পুজোর সময়। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। ধর্ম নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু সংসার ধর্মের থেকে বড় ধর্ম নেই, এটাই বাস্তব সত্য। হাত পাকে বাধা পড়লেন দিলীপ ঘোষ। এবার জীবনের দ্বিতীয় ইনিংসে রাজনীতির মিস্টার ডিপেন্ডেবল, 61 বছর বয়সে। আউট অফ দ্য বক্স চিরকাল যে সিলেবাসটা দিলীপ ঘোষের নামে আসে, সেইভাবেই সবাইকে চমকে দিয়ে তিনি এই আনন্দের খবরটা আমাদের দিয়েছেন। অনেক খারাপ খবর পশ্চিমবঙ্গে ঘটছে, যেগুলো বিরুদ্ধে লড়াই করতেই হবে, যে অন্যায়গুলোর বিরুদ্ধে। তার মধ্যে একটুখানি আনন্দের একটা খবর, সামাজিকভাবে আবদ্ধ হলেন। নতুন ইনিংসে দিলীপ ঘোষ তাহলে প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে। একটু বয়সে বিয়ে করলে সেই বিয়েটা খুব মাধুর্য একটা আলাদা হয়। অনেকটা সেই গানটার মতো, এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আমি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলাম পরিবার থেকে, কিন্তু এখন মায়ের জন্য আমাকে দায়িত্ব নিতে হচ্ছে, কিন্তু পারিবারিক দায়িত্ব কিছু পালন করেছি। আমি ওনাকে মিড অফ দ্য সেপ্টেম্বর ওনাকে আমি প্রস্তাব দিই, উনি শোনেন। আর উনি তো সবাইকে রেসপেক্ট দেন না, উনি কাউকে হার্ট করে কথা বলেন না। উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন, আবার 15 দিন বাদে আবার বলেছিলাম। তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম, সেটা ওনাকে শেয়ার করলাম। এখন আমার জন্য, মায়ের জন্য মনে হচ্ছে একজন সঙ্গী চাই, আর যিনি আসছেন তিনিও এক প্রকার তার আগ্রহেতে, তার ইচ্ছায়, এটা আমিও মেনে নিয়েছি। উনি জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি, তবেই না উনি কি আমাকে এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন। ওনার মনে হয়েছে সামহাও যে না, খোঁজখবর নিয়েছেন, হ্যাঁ, উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানান। অন্যান্য সমাজের দায়িত্ব পালন করেছি, দুজনের বয়স হয়েছে, ম্যাচিওর, তো সেজন্য খুব বেশি কিছু সমস্যা হবে না আশা করি। সবাই এটাও সমাজের দায়িত্ব মনে করে আমরা পালন করব। স্বাভাবিকভাবেই প্রচারক থাকাকালীন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো প্রচারক বিবাহ বন্ধনে আবদ্ধ হন না, সেই জায়গা থেকে তার কাছে সেই অর্থে কোনো বাধা নেই। কিন্তু নাড়ুর ঘরে ফিরতে একেবারে বলা যেতে পারে যে 60 বছর পেরিয়ে তারপর তিনি ঘরে ফিরলেন। 51, 62 এগুলো সব জীবন সায়ান্ন, প্রায় ফুরিয়ে আসার বেলা। সেই সময় আপনি নতুন করে শুরু করছেন। হ্যাঁ, এটাই তো, তার মানে শুরু করার মতন মনের জোশ থাকতে হবে, চিন্তা ভাবনার মধ্যে জোশ থাকতে হবে। রিঙ্কু মজুমদারকে কিরকম স্ত্রী চান? স্ত্রী হিসেবে বেশি চান না সহযোদ্ধা চান? না, তিনি আমার থেকে আগে থেকেই রাজনীতিতে আছেন, মহিলা মোর্চার নেত্রী। এখনো সুস্থ সবল আছি, পার্টি যে দায়িত্ব করবো, কিন্তু আমি, আমার রাজনৈতিক জীবন থাকবে, ওনারও থাকবে। দিলীপদার মতো এক্সপেক্টার কি দেখলেন আপনি? ইউনিক পারসন। ওকে, ইজ এক্সেপশনাল এন্ড ইউনিক। ওকে, কংগ্রাচুলেশনস দিলীপ ঘোষ। TV9 বাংলার পক্ষ থেকেও আপনাকে শুভেচ্ছা জানাই। আপনার বিয়ে বলে কথা, রাজনীতি টক অফ দ্য টাউন, আপনি এবং আপনার এই নতুন জীবনের একেবারে শুরুটা।
সকাল উপস্থিত হয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। নিউ টাউনের বাড়িতে সুনীল বনসাল, সুকান্ত মজুমদাররা একেবারে দল বেঁধে ব্রত ভেঙে, মানে ব্রত শেষ করে, যতদিন ব্রত পালন করার তিনি করেছেন, সংসারী হলেন দিলীপ ঘোষ। একদা সংঘের প্রচারক 7 পাকে বাধা পড়লেন 61 বছর বয়সে, বলিষ্ঠ সিদ্ধান্ত। গোপীবল্লভপুরের ঘোষবাড়ির অভিভাবকরা সবাই নিশ্চিত ছিলেন একটু বয়স বাড়লেই ঘরে ফিরে আসবে তাদের নাড়ু, কিন্তু নাড়ু ঘরে ফেরেনি। 62 বছর বয়সে সেই নাড়ু ঘরে ফিরল। ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম। ওনার মা খুব খুশি। ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই, মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি। তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই, মা এখানে এসে আছেন। উনিও খুব চিন্তায় ছিলেন যে আমার নাড়ুকে কে দেখবে। হ্যাঁ, মা ডেকেছিলেন, মায়ের সাথে আলাপ করানোর জন্য যেতে বলেছিলেন, পারমিশন দিয়েছিলেন, মায়ের সাথে কথা হয়। তো একটু গিয়ে খোঁজ খবর নিতে বলেছিলেন উনি। একাধিকবার উনি বাইরে বাইরে থাকতেন, আমি একাধিকবার মায়ের সঙ্গে দেখা করেছি। মা খুব খুশি, ওনার ইচ্ছাতেই হয়েছে। উনি গিয়ে ওনার রিঙ্কুর বাড়িতে থেকে এসছেন। আমি না থাকতে রিঙ্কু এসে বাড়িতে ওনাকে রান্না বান্না করে খাইয়েছে, দেখাশোনাও করেছে। তো সেই জন্য আমার মনে হয় একটা অ্যাডজাস্টমেন্ট হয়েই গেছে, বাকিটা ভগবানের উপরে। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. তাড়াতাড়ি ঘুমোতে যেতে হয় আর কাক ভরে উঠতে হয়, এটাই স্বাস্থ্যের শাস্ত্র কথা। দিলীপবাবু সেটা পালন করেন। কিন্তু দেখুন, দিলীপ ঘোষ প্রতিদিন কাক ভরে তার দিন শুরু করেন, মর্নিং ওয়াক করেন, ফিটনেস বজায় রাখার চেষ্টা করেন, এবং ওই মর্নিং ওয়াকে গিয়েই তিনি বিরোধীদের বেঁধেন বাক্যবাণে, মানে রাজনীতির ক্ষেত্রে। মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ আর বিকেলে দিলীপবাবুর জবাব দেন কুণাল ঘোষ। দিনের পর দিন আপনারা দেখেছেন, আজও করলেন। আজ শাসক মুখপাত্রের মুখে সেই দিলীপবাবুর মর্নিং ওয়াক। এতদিনে বোঝা গেল ইকো পার্কেই বারবার হাঁটতে কেন দিলীপবাবু যেতেন। সকালে উঠে সূর্যটা উঠেছে কি ওঠেনি, উঠেছে কি ওঠেনি, কি এমন টান যে দিলীপবাবুকে ইকো পার্কেই যেতে হতো। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, তিনিও আমাদের দলেরই কর্মী, তিনিও চিরকাল পার্টির সমস্ত মিটিং মিছিলে অংশগ্রহণ করেন, প্রতিদিন করেন। তো সুতরাং দুজন রাজনৈতিক কর্মী একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, আজকে সেটা পরিষ্কার। তার চেয়েও বড় কথা, এই ইকো পার্ক সেই ইকো পার্ক যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল, পরিণয়ের দিকে এগোলো, যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইকো পার্ক মেড বাই মমতা ব্যানার্জি, এইটার যদি উনি এর না স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে। কি অদ্ভুত, কাল আপনার জন্মদিন, আজকে আপনি নতুন জীবনে পদার্পণ করছেন। আচ্ছা, টি-20 খেলে নিচ্ছি আমি, দিয়ে জন্মদিন একবারে সেরে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, তোমাদেরকে ডাকতে পারলাম না, কিন্তু কালকে সকালে পার্কে এসে সবাইকে শুভেচ্ছা বিনিময় করব। দিলীপবাবুর মুখেও ইকো পার্কের কথা, কাল সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আর কুণালবাবু ইকো পার্কের প্রশ্নেই দিলীপবাবু মুখ্যমন্ত্রীর অবদানের কথা স্মরণ করালেন দিলীপবাবুকে কুণাল ঘোষ। বিয়ের দিন দিলীপবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। ফুল পাঠিয়ে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন বার্তায় তিনি লিখলেন, রিঙ্কু দেবী ও আপনাকে অনেক অভিনন্দন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, কৃতজ্ঞতা জানিয়েছেন দিলীপ ঘোষও। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমার কাছে লেটার এসেছে, অভিনন্দন পত্র, ফুল পাঠিয়েছেন, সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তিনি এক প্রকার পশ্চিমবঙ্গের অভিভাবিকাও, আর বয়সেও বড়ন, তার আশীর্বাদও চাই। টিভি9 বাংলার তরফ থেকেও নবদম্পতিকে শুভেচ্ছা। দিলীপ ঘোষকে আমরা আজকে টিভি9 বাংলার তরফ থেকে ফুল পাঠিয়েছিলাম, পুষ্পস্তবক এবং মিষ্টি পাঠিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছি আমরাও। তাহলে 7 পাকে বাধা পড়লেন একদা অকৃতদার দিলীপবাবু। তারপর এই অকৃতদার নিয়েই তো চললো যা চলার, শুনুন।
কি বুঝলেন? কথায় কথা বাড়লো, রাজনীতির সেই বলা কওয়ার মধ্যেই তো সেদিন কথাটা উঠেছিল, ওই যে মর্নিং ওয়াকের কথা। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি কেন, একটা ব্যক্তি মানুষ, সেটা আপনাকে অনুপ্রাণিত করলো না? না না, একজন মানুষ 62 বছর বয়সে, আমাকে দিলীপ ঘোষের জীবন চর্চা, দিলীপ ঘোষের মর্নিং ওয়াক। দিলীপ ঘোষের মর্নিং ওয়াক বছর 3 আগে মনে আছে? আমি দিলীপকে পছন্দ করি না, আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াতে স্টেটমেন্ট করি না, আমি যা বলি ভেবে বলি। সেদিন শুভেন্দু অধিকারীর মুখে মর্নিং ওয়াক, খোঁচাটা দিয়েছিলেন কাকে? পরদিন উত্তরটা দিয়েছিলেন দিলীপ ঘোষ 7 সকালে। না নিয়ে বলেছেন তো লোকের গায়ে নেওয়ার দরকার কি আছে, নাম না নিয়ে বলেছেন তো লোকের গায়ে নেওয়ার দরকার কি আছে। কি বুঝলেন? রাজনীতির দিলীপ থাকেন দিলীপে। দিলীপ ঘোষের লড়াকু মানসিকতা, দিলীপ ঘোষের একটা বিপরীত পরিস্থিতিতে থেকে দলকে প্রতিষ্ঠা করা। বিপরীত পরিস্থিতি? সেদিন দিলীপ বাবুর মুখে ছিল কাঠি। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। দিলীপদা আমাদের সকলের নেতা, সবাই আমরা ওনাকে খুব শ্রদ্ধা করি। যাই হোক, ওনার কেন্দ্রটা পরিবর্তন করার ফলে হয়তো লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হচ্ছে। এই আসন পরিবর্তনের পরিকল্পনা নিয়েই তো যত প্রশ্ন। ঘুরিয়ে আঙুলটা কার দিকে তুলেছিলেন? নাম না করে সেদিন উত্তরটাও দিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা। প্রচার করতে বলা হয়, আমি সেখানে প্রচারে যাই, সংগঠিত করার কাজটা আমার নয়। কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলে। সেদিন অতীত, আর তারপর ছবি তো কথা বলে। এবং দিলীপ ঘোষের সহজ সরলভাবে নিজের মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করা সবসময় আমায় অনুপ্রাণিত করে। বিয়েটা অনুপ্রাণিত করলো না? না, বিয়েটা দিলীপ ঘোষকে অনুপ্রাণিত করেছে, এটাই মনে হয় পারেননি। পুরনো সেই দিনের কথা, সেই সব পেরিয়ে আজ বিয়ে করলেন দিলীপ বাবু। আর আজ বিয়ের দিনেও পুরনো কাসুন্দি একটু ঘাঁটলেন কুণাল ঘোষ। দিলীপ বাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয়, এটা একটা বিদ্রোহ, এটা একটা প্রতিবাদ। এবং দিলীপ বাবুকে যে অপমান, যে কোণঠাসা, যে পদচ্যুতি যেগুলো তার পার্টি করে এসছে, তার মধ্যে থেকে দিলীপ বাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপদার জীবনে টুক করে ঢুকে পড়েছে। দিলীপ বাবুর অকৃতদার নামটা ঘুচলো, এই অকৃতদার নিয়েই তো চললো আজ। শ্রমিকরা দলের মধ্যে অবিবাহিত আপনি রয়েছেন, আজকে দিলীপদার বিয়ের পর মানে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন ভবিষ্যতে? না, এটা এই বিষয়ে দিলীপদা আমাকে কোনো অনুপ্রেরণা দিতে পারে না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। উনি তো বিয়ে করলেন, মানুষ তো দাদাদের দেখে বা সিনিয়রদের দেখে, বন্ধুদের দেখে। দিলীপ ঘোষ আমার থেকে কয়েক মাসের ছোট বয়সে। আর 60 বয়স নিয়ে যদি বলেন, আমি বলবো বালাই 60। তাহলে তো না, ওই জন্য আমার ওই সময়টা পেরিয়ে গেছে, ভাই হিসেবে করে নিয়েছে। না, আরে কি মুশকিল, 60 এজ ইজ জাস্ট আ নাম্বার। উনি কোন বয়সে কাকে বিয়ে করবেন এটা একদম ওনার ব্যক্তিগত জীবন। একমাত্র এখন আপনি কিন্তু সংখ্যালঘু, একমাত্র ব্যাচেলর। আরে আপনার বিরোধী দলনেতা সেও তো আছে। নিজের দিকে যেমন উনি তাকাচ্ছেন, ওনার একজন সহকর্মী কৃতদার আছে, তার বিষয়টা যেন একটু ভাবি। এইটুকু আমি দিলীপদার কাছে অনুরোধ করি। আমাদের সংখ্যা খুব একটা কম নয়। বিমানবাবুকে দেখুন, তিনিও আছেন। মানে রাজনৈতিক ময়দানে প্রচুর মানুষজন আছেন যারা এই কাজটা করে উঠতে পারেনি, তার মধ্যে আমি একজন। দিলীপদা এতদিনে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পেরেছেন, আত্মোপলব্ধি করতে পেরেছেন, তার জন্য দিলীপদাকে আমার সশ্রদ্ধ অভিনন্দন রইল। বিয়ে করলেন দিলীপ ঘোষ, আপনাকে অনুপ্রেরণা দিল না? আমার শক্তি নেই তো। শক্তি নেই তো? সমস্ত জিনিস গ্রহণ করবার জন্য একটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন আছে, সেটা আমার নেই। যখন বঙ্গ রাজনীতিতে এই নেতাদের এই যে চাপানুতোর চলে না, এতে আক্রমণ প্রতি আক্রমণ এটা খুব স্বাভাবিক। কিন্তু সাম্প্রতিক সময়ে সেন্স অফ হিউমারটা হারিয়ে গেছে, রসবোধ। আগেও এই আক্রমণ প্রতি আক্রমণ হতো, সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জ্যোতি বসুর মধ্যে যা হতো কল্পনা করা যায় না।
কিন্তু তার ভাষা, তার শালীনতা এবং রসবোধ ছিল অন্য রকমের। বিধানসভা থেকে এরকম অসংখ্য উদাহরণ দেখাতে পারি। অন্তত আজকের দিনটা দেখে ভালো লাগছে যে নেতারা শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন এবং মোটামুটি গোদা রাজনীতিটাকে সরিয়ে রেখে, এটাও কিন্তু একটা লক্ষণীয় দিক আজকের দিনে। দিলীপ ঘোষের বিয়ে, বিজেপিকে খোঁচা কুণাল ঘোষের। দিলীপ ঘোষ, কুণাল ঘোষ বলতে পারেন ঘোষেই আজ জমিল রাজনীতি। মদনবাবুও কিছু কম যান কি? আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু এই শুভেচ্ছার সঙ্গে বলি সংসার মানে সং সেজে থাকাই যেখানে সার, সেটাই হলো সংসার। আপনি সং সেজে থাকতে পারবেন তো? আপনার ক্যারেক্টারের সঙ্গে মেলে কি সং সেজে থাকা? ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগবে। আমার মনে হয় যে এই সময় নিশ্চয়ই আপনারা যেটা বলছেন মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে ধরনের ওই কথাবার্তা, সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন। মানে ওনার এই যে বিবাহ না হওয়ার কারণে হয়েছিল, সব অস্থিরতা কমে যাবে এবার, এটাই আশা করি। দিন পরে যে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে তার জন্য আমার শুভেচ্ছা রইল। ওদের দাম্পত্য জীবনটা খুব সুখী হোক, এবং আমাদের যদি একটু নিমন্ত্রণ করতো ভালো হতো। দিলীপদার বিয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল। আমন্ত্রণটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে দিলীপ দাকে তার আগামী জীবনের জন্য তার শুভকামনা। দিলীপ ঘোষ বিয়ে করছেন, তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে নেতারা তারা কিন্তু আনন্দে আপ্লুত। যদি তারা আনন্দে আপ্লুত হয়ে থাকে তাহলে এই প্রথমবারের জন্য ভালো কাজ করছে। কালকে কুণাল ঘোষ যে টুইট করেছে, সেই টুইট সেই টুইটটা যত টুইট করেছে তার থেকে সবচেয়ে ম্যাচিওর টুইট হয়েছিল তার গতকাল। বিশেষ কিছু শব্দ লোককে কড়া আক্রমণ করতে গিয়ে একটু অসম্মান করে ফেলা, দিলীপবাবুর তো আবার এইসব একটু আছে। নতুন বৌদি, আশা করি রোজ সকালে টুক করে একটুখানি মধু একটুখানি করে দিলীপবাবুকে সকালবেলা যদি একটু খাইয়ে দেন, তাহলে একটা পজিটিভ এফেক্ট সেটা সবাই পেতে পারবে। দেখলেন, এক্স্যাক্টলি এটাই বলছিলাম, এটাই রসবোধ। এই কুণাল ঘোষই অন্যদিন একরকম ভাবে আক্রমণ করেন, আজকে তিনি বলছেন নতুন বৌদি, আশা করি প্রত্যেক দিন দিলীপ বাবুর মুখে একটুখানি মধু দিয়ে দেবেন। দিস ইজ কল্ড হিউমার। এইটা মিসিং বাংলার রাজনীতি থেকে এখন। দিলীপ বাবুর বিয়ে, রাজনীতিতে কত কথা, বিজেপি যতটা বলল বেশি বলল তৃণমূল। আর দিলীপ বাবু কি বললেন শুনুন। আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন করব। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনিও জানিয়েছেন শুভেচ্ছা। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধারণ জীবন আমাদের যেমন চলতো, আমরা রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো, তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব। হ্যাঁ, অবভিয়াসলি তার জন্যই তো ওনাকে ভাই ফটো নিচ্ছে কে? সেটা আমাদের পার্টির ওপর নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, সেটা আমাদের বলার কোনো এখতিয়ার নেই। পার্টি যেভাবে ওনাকে দেখতে চান উনি সেভাবে পার্টিকে সফলভাবে নিজেকে প্রুভ করতে পারবেন, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। বিজেপির কথা যদি বলি, আজ শুধুই দিলীপময়, শুধু বিজেপি কেন, বাংলা বাজার আজ দিলীপময়, এতে কোনো সন্দেহ নেই। তিনি আজকের টক অফ দ্য টাউন, তিনি আজকের হট টপিক। সমস্ত লাইমলাইট মানে পাদপ্রদীপের আলো বা প্রচারের আলো শুষে নিয়েছেন দিলীপ ঘোষ। তিনি কিন্তু ক্যারিজম্যাটিক লিডার, খুব কালারফুল পার্সোনালিটি। আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, তবে আপনি ইগনোর করতে পারবেন না। তবে এর থেকেও একটু বাইরে যদি নজর দিই, অর্থাৎ সিরিয়াস পলিটিক্সে, বঙ্গ বিজেপি নেতারা কিন্তু আজ মহাব্যস্ত ছিলেন, এবং সেটা রাজনীতি নিয়েই এবং 2026 নিয়েই। 2026 দেখতে দেখতে চলে আসছে,
বড় লড়াই সামনে, তার আগে শক্তপোক্ত রণকৌশল না সাজালে চলবে না। জনসংযোগ এক্ষেত্রে সবচেয়ে বড় কথা, আর সেটা করতে হলে মানুষের দুয়ারে যেতেই হবে রাজ্য বিজেপিকে, এবং এই লক্ষ্য সামনে রেখে বিজেপির ফোকাস বাংলার গ্রামগুলো। এই কর্মসূচি নিতে চলেছি। প্রত্যেক নেতা কোনো না কোনো গ্রামে যাবেন এবং পুরো দিন সেই গ্রামে সময় কাটিয়ে তারপরে আসেন। এই কর্মসূচির একটা পোশাকি নাম আছে, গ্রাম চলো। সকাল থেকে সন্ধে গ্রামেই কাটাতে হবে বিজেপির নেতাদের, নানা স্তরের নেতাদের। একেবারে তৃণমূল স্তরে মানুষের সঙ্গে যোগসূত্র গড়ে তুলতে হবে, দলের নির্দেশ এমনই। বিজেপির বিভিন্ন স্তরের নেতারা রাজ্যের বিভিন্ন গ্রামে যাবেন, মতের আদান প্রদান করবেন। তারই পাশাপাশি তারা ওই এলাকার মানুষের বাড়িতে খাবেন, আর সেই কর্মসূচিতে প্রয়োজনে যে সমস্ত বিরোধী মানুষজন রয়েছেন ওই এলাকার, তাদের সঙ্গেও মতের আদান প্রদান করার একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। বিজেপি যেগুলো বলে ওদের সঙ্গে মানুষ নেই, ওরাও মানুষের সঙ্গে নেই, বাংলা ওদের সঙ্গে নেই, ওরাও বাংলার শত্রু। তো সুতরাং বিজেপির এই ধরনের কথাবার্তাগুলোর কোনো অর্থহীন, কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো তাৎপর্য নেই। দেখুন, পার্সোনাল লাইফ সেখানে শুভেচ্ছা বিনিময়, কিন্তু রাজনীতিতে ক্ষমতা দখল নিয়ে যুদ্ধ কিন্তু বেঁধেই গিয়েছে পক্ষ আর প্রতিপক্ষের মধ্যে। শুধু শহর কেন্দ্রিক নয়, 26-এ বিজেপি গ্রামীণ ভোট পকেটে পুড়তে ঝাঁপাচ্ছে। এদিন দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের। জেলাগুলিতে সংগঠনের কি হাল স্পষ্ট জবাব চাওয়া হয়েছে, মানে বনসাল সাহেবরা জবাব চেয়েছেন, মঙ্গল পাণ্ডেরা জবাব চেয়েছেন, এবং অবশ্যই কথা হয়েছে জনসংযোগ নিয়ে। রাজ্যের গেরুয়া শিবিরের সাফ কথা, জনসংযোগের পথ বাংলার গ্রামগঞ্জের ভেতর দিয়েই গেছে, এটা অনস্বীকার্য। যারা বাংলার টাকা আটকায়, যারা বাংলার গরিব মানুষকে পারিশ্রমিক থেকে 100 দিনের কাজে বঞ্চিত করে, ভোটের রাজনীতি করতে চায়, তো তারা এই ধরনের অসার কথাবার্তা, ওরা কোনো দিক দিয়েই কাউকে কিছুই কোনো ছাপ ফেলতে পারবে না।